তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো। আর এখন আমি যে ক্লাসটা করাচ্ছি আমি 100% বলছি এই চ্যাপ্টার থেকে আর জীবনে কোনোদিন সমস্যা হবে না, গ্যারেন্টি। যদি তোমাকে শেখাতে না পারি আজকে থেকে আর তুমি জীবনে ভিডিও দেখবে না, জাস্ট একটু সময় নিয়ে তোমরা এই ক্লাসটা করো। তো আজকের এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। তো আজকে আমি তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি। সবাইকে বলছি, যারা অফলাইন স্টুডেন্ট আছো, যারা নতুন স্টুডেন্ট, সবাইকে আমি বলছি আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও যদি না দেখো তাহলে বিশাল বিপদে পড়ে পরীক্ষায়। আমি গ্যারেন্টি দিয়ে বললাম আজকের পর থেকে তোমাদের যে জায়গাটা সমস্যা হচ্ছিল আর জীবনে হবে না। দেখো, তার আগে আমি একটা কথা বলছি, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে যত এমসিকিউ আর এসিকিউ আমি কিন্তু সব লিখে দিয়েছি, যেগুলো পড়লে 100% কমন। কিন্তু তোমরা ওগুলো পড়তে গিয়ে আশা করি তোমরা বিভিন্ন সমস্যা পড়ছো, কারণ সেখান থেকে যে লজিকের প্রশ্নগুলো আছে, কারণ বেশিরভাগই কিন্তু এখানকার লজিকের প্রশ্ন। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বললাম 1 সেকেন্ডের সমস্ত প্রশ্নগুলো আজকে যে আমি যেভাবে লিখেছি, যেভাবে বুঝিয়ে দিচ্ছি, এই ছকটা পড়লে ওই সমস্ত প্রশ্ন 1 সেকেন্ডে তোমাদের মুখস্থ হয়ে যাবে, একদম জল ভাত হয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বললাম। তো চলো, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে মূলত আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে মূলত আমাদেরকে জানতে হবে প্রাকল্পিকটা আলাদা, বৈকল্পিক ন্যায়টা আলাদা। তাহলে প্রাকল্পিক আর বৈকল্পিক ন্যায় দুটাকে মিলিয়ে একটা চ্যাপ্টারের নাম দিয়েছে, যেটা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। তো প্রাকল্পিক মানে আমাকে প্রাকল্পিকভাবে বুঝতে হবে, বৈকল্পিকটা বৈকল্পিকের মতো বুঝতে হবে। তো সবার আগে আমি প্রাকল্পিক ন্যায়টা আমি আলোচনা করব, তারপরে আমি বৈকল্পিক ন্যায়। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রাকল্পিক ন্যায় নিয়ে আমি আলোচনা করছি। ঠিক, আমি গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর, যে কোনো লজিক আসুক এখান থেকে, যারা লজিক পারছো না তারাও আজকে লজিক পারবে, গ্যারেন্টি দিয়ে বললাম। তো লজিকের প্রশ্নগুলো কিভাবে আসবে আমি লিখে দিয়েছি, এখন আমি সমস্তগুলো এখানে আলোচনা করছি। আমি তোমরা জাস্ট খালি ভিডিওটা দেখো। প্রথমত হচ্ছে প্রাকল্পিক ন্যায়, মানে প্রাকল্পিকের বৈকল্পিকের মধ্যে আমরা প্রথম আলোচনা প্রাকল্পিক ন্যায়। এখানে মূলত আমাদেরকে 3টা নিয়ম জানতে হবে। প্রাকল্পিক থেকে 2টা নিয়ম জানতে হবে আর বৈকল্পিক থেকে 1টা নিয়ম। এই 3টা নিয়মের মধ্যে তোমাদের এই অধ্যায় থেকে টোটাল প্রশ্ন আসবে। 3টা নিয়ম, আমি এই 3টা নিয়মকে এমনভাবে আলোচনা করব, বললাম তো জীবনে ভুলবে না। সমস্ত প্রশ্নের যে কোনো তোমার টেস্ট পেপার, যে কোনো প্রশ্ন বিচিত্রা, যে কোনো থেকে তোমরা বই থেকে প্রশ্ন বার করবে, সমস্ত প্রশ্নের উত্তর আমি যেভাবে করাচ্ছি সেগুলো থেকেই তোমরা পাবে, গ্যারেন্টি দিয়ে বললাম। তাহলে প্রাকল্পিক ন্যায় থেকে কি? প্রাকল্পিক ন্যায় থেকে প্রথমত আমাদেরকে জানতে হবে প্রাকল্পিক ন্যায়। প্রাকল্পিক ন্যায়ে 2টা নিয়ম আছে। প্রথম নিয়ম কি? প্রথম নিয়মটা ভালো করে দেখো, আমি বলে দিচ্ছি। প্রথম নিয়ম আমি সিস্টেমেটিক সব বোঝাচ্ছি, সমস্ত প্রশ্নের উত্তর এই ছক থেকেই তোমরা পেয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বললাম। আর আজকেই তোমরা যে কোনো প্রশ্ন বার করবে, সমস্ত প্রশ্ন নিজেরাই সলভ করতে পারবে। প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়ম, প্রথম নিয়মটা কি? প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের, প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এই যে নিয়মটা, এই নিয়মটার নাম কি? গঠনমূলক বা স্বীকৃতিমূলক বা এমপি বলা হয়। এমপির আরেকটা নাম হচ্ছে মডাস পনেন্স। তাহলে এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়মের পরিভাষা। প্রত্যেকটার একটা নিয়ম আছে। প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়ম আপাতত মুখস্থ না হলেও কোনো চিন্তার কোনো কারণ নেই, এখন এর পরে যেটা আছে সেটা আমি তোমাদের করাচ্ছি, এখনই মুখস্থ হয়ে যাবে, এখনই। এই ভিডিও দেখতে দেখতে তোমাদের সব একদম গ্যারেন্টি দিয়ে বললাম সমস্ত কিছু মুখস্থ করাই ছাড়বো, কারণ তোমরা এমন একটা ক্লাসে আসো যেই ক্লাস হচ্ছে করার জন্য হাজার হাজার স্টুডেন্ট তাকিয়ে থাকে, ঠিক আছে? প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচন, জাস্ট আপাতত এটা মুখস্থ রাখো। প্রধান আশ্রয়বাক্য, এই জিনিসটা মনে রাখো, প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। আশা করি এটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, যাক যেতে দাও, কোনো আমি তোমাদের সিস্টেমেরই এখন সব বুঝিয়ে দিচ্ছি। এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে, এই নিয়মটাকে বলা হয় গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি বা মডাস পনেন্স। তাহলে এই নিয়মটার ভাষাটা কি? এই নিয়মটার যে উদাহরণটা, সেই নিয়মটার উদাহরণটা এখানে দেখো, যেমন দিয়ে দিয়েছি। তার মানে এটা নিয়ম। এই নিয়মটার নাম কি? গঠনমূলক বা স্বীকৃতিমূলক, এমপি বা মডাস পনেন্স, এটার নাম, এই নিয়মটার নাম। প্রধান আশ্রয়বাক্যের যে নিয়মটা কি ছিল? প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এখন ভালো করে দেখো, এই যে নিয়মটা, এই নিয়মের পরিভাষাটা হচ্ছে এটা। যেমন মানে এই নিয়মের কথাটার উদাহরণ পরীক্ষায় কিভাবে থাকবে তোমরা দেখো, আগে তোমরা নিয়মটা বোঝো। মনে রাখবে নিরপেক্ষ ন্যায় যেমন আমরা করেছিলাম প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য, সিদ্ধান্ত এখানেও থাকবে, কিন্তু এখানকার প্রধান আশ্রয়বাক্য হচ্ছে এই দেখো, প্রধান আশ্রয়বাক্য, এই
অপ্রধানাস্ত্র বাক্য এই যে সিদ্ধান্ত এখানেও থাকবে, এখানেও 3টা লাইন থাকবে, কিন্তু আমাদেরকে 3টা লাইনকে দেখতে হবে সেটা কিভাবে হয়। ঠিক আছে, তো মনে রাখবে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটা হবে প্রাকল্পিক বচন। আমি লিখে দিয়েছি যে প্রাকল্পিক প্রধান আশ্রয় মানে প্রথমকার যেটা লাইন হবে সেটা প্রাকল্পিক বচন, আর দ্বিতীয় লাইন যেটা হবে সেটা হচ্ছে নিরপেক্ষ বচন, আর তৃতীয় যেটা লাইন সেটা সিদ্ধান্ত সেটা হবে নিরপেক্ষ বচন। তাহলে এখানে কিন্তু নিরপেক্ষ বচন দুইটা, একটা অপ্রধানাস্ত্র বাক্য আর একটা সিদ্ধান্ত কিন্তু নিরপেক্ষ বচন। এগুলো কিন্তু আলটিমেট যেহেতু এক লাইনে থাকে এই জন্য এগুলো নিরপেক্ষ বচন। আর প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বচন কেন? কারণ এখানে যদি তবে থাকে, মানে যদি তবে যেখানে থাকবে যে লাইনে থাকবে সেটা কিন্তু প্রাকল্পিক বচন। এটাকে কখনো নিরপেক্ষ বচন বলা যাবে না। নিরপেক্ষ বচনে কখনো যদি তবে থাকে না। যদি তবে যে লাইনে থাকে যে বচনটাতে থাকবে সেটা হচ্ছে প্রাকল্পিক বচন। ভালো করে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এখানে একটা উদাহরণ নিয়েছি, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটার নাম প্রাকল্পিক বচন, এটার নাম আবার প্রধান আশ্রয় বাক্য। মানে এই দুইটাই একই নাম, মানে প্রধান আশ্রয় বাক্যটাই কিন্তু প্রাকল্পিক বচন। আর অপ্রধান আশ্রয় বাক্যে আমি কি নিয়েছি, এটাও নিরপেক্ষ বচন, এখানে অপ্রধান আশ্রয় বাক্য, দুইটাই একই নাম। অপ্রধান আশ্রয় বাক্যটাই নিরপেক্ষ বচন, আবার এই নিরপেক্ষ বচনটাই অপ্রধান আশ্রয়, মানে এই লাইনটা হচ্ছে নিরপেক্ষ বচন আর এই লাইনটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য। আর তৃতীয় লাইন যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাই হচ্ছে এটা সিদ্ধান্ত, আবার এটা না হচ্ছে নিরপেক্ষ বচন। তাহলে নিরপেক্ষ বচন দুইটাই। তাহলে প্রাকল্পিক ন্যায়ের এখান থেকে তোমাদের অনেক শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে, প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটা কি? প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বচনের দিকে, আবার এদিকে প্রধান আশ্রয় বাক্য। তাহলে বোঝা গেল প্রাকল্পিক বচন কেন? কারণ যদি তবে একমাত্র এখানে থাকে। ভালো করে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এবার অপ্রধান আশ্রয় বাক্য দেখো বৃষ্টি হয়েছে, এখানে দেখো মাটি ভিজেছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটাতে আমি কি বুঝলাম, এটাতে আমি কি বুঝলাম? এখানে নিয়মের পরিভাষাটা ভালো করে দেখো। এখানে কি বলছে, নিয়মটা কি? নিয়ম প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো, প্রাকল্পিক নিয়মটা এবার বুঝো। নিয়মটা আমি তোমাদের এখানে এবার বুঝিয়ে দিচ্ছি, নিয়মটাকে এখানে পালন করা হয়েছে। ভালো করে দেখো, প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক ন্যায়ের নিয়ম বললাম তো, প্রাকল্পিক ন্যায়ের দুইটা নিয়ম আছে আর বৈকল্পিকের একটা, টোটাল 3টা নিয়ম। এই 3টার মধ্যে 3টা আমি এমনভাবে বুঝাচ্ছি জীবনে আর ভুলবে না, যে 3টা থেকে যতই প্রশ্ন আসুক, এখানে যদি 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন হয় তো 100 নম্বরই তোমরা উত্তর করতে পারবে, গ্যারেন্টি দিয়ে বললাম। আজকের এই ভিডিও থেকে জীবনে কোনোদিনও ভুলবে না। তো দেখে নাও প্রথমকার নিয়মটা তাহলে কি দাঁড়ালো, প্রধান আশ্রয় বাক্যের, আশা করি বুঝে গেলে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্তের ব্যাপারটা মুখস্থ হয়ে গেল। প্রধান আশ্রয় বাক্য মনে মনে ইমাজিন করে নাও, প্রধান আশ্রয় বাক্য মানে প্রথমকার লাইনটা, অপ্রধান আশ্রয় বাক্য মানে দ্বিতীয় লাইনটা, আর সিদ্ধান্ত মানে তৃতীয় লাইনটা। এই জিনিসটা মাথার মধ্যে গুজিয়ে নাও। প্রধান আশ্রয় বাক্য মানে প্রথমকার লাইনটা যেটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, আর অপ্রধান মানে দ্বিতীয় লাইনটা, সিদ্ধান্ত মানে এই তৃতীয় লাইনটা। ঠিক আছে, এইভাবে মাথার মধ্যে গুজিয়ে নাও, এটাকে মাথার মধ্যে ইমাজিন করে নাও। এবার ভাষাটাকে পড়ো, নিয়মের ভাষাটা। তাহলে প্রাকল্পিক ন্যায়ের নিয়ম কি? প্রত্যেকটার একটা নিয়ম আছে, যেমন তোমাদের নিরপেক্ষ ন্যায়ের নিয়ম ছিল ঠিক তেমনি এখানেও কিন্তু এটারও কিন্তু নিয়ম আছে। এটার নিয়মটা কি? প্রাকল্পিকের দুইটা নিয়ম, তার মধ্যে আমি এখন যেটা আলোচনা করছি সেটা প্রাকল্পিকের প্রথম নিয়ম। প্রথম নিয়মটা কি? যে প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় মানে বুঝতে পারছো, এই যে প্রধান আশ্রয় বাক্য এই লাইনটার কথা বলছে। প্রধান নিয়মটা, এখানে নিয়মটা পড়বে আর এই লাইনগুলো পড়বে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখো এই নিয়মটা আর এই লাইনগুলো পড়বে, ভালো করে দেখো। প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনে, তাহলে প্রধান আশ্রয় বাক্য ওটা কি? যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, আবার প্রাকল্পিক বচন, তাহলে মিলল। প্রধান আশ্রয় বাক্যের, ভালো করে দেখো, নিয়মটাকে মনে রাখবে আর উদাহরণটাকে মনে রাখবে, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, জীবনে ভুলবে না। এখান থেকে কত প্রশ্ন হয় আমি এখনই বলে দিচ্ছি, তোমার যে প্রশ্নগুলো হবে এনি প্রশ্ন সলভ করতে পারবে। প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনে, তার মানে প্রধান আশ্রয় বাক্যটা কি? এই যে প্রধান আশ্রয় বাক্য, এটা একদিকে এটা প্রধান আশ্রয় বাক্য আর একদিকে এই গোটা লাইনটা প্রাকল্পিক বচন। তাহলে প্রথমকার লাইনটা বলছে যে প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের, প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে। এবার তোমাদের মনে হচ্ছে এটা পূর্বগ আবার কি? পূর্বগ আর অনুগ। আমি এমসিকিউ এসিকিউতে লিখে দিয়েছি, পূর্বগ হচ্ছে যদির প্রাকল্পিক বচনের, যে প্রধান আশ্রয় প্রাকল্পিক বচনে একটিকে বলা হয় পূর্বগ আর একটিকে বলা হয় অনুগ। পূর্বগ মানে হচ্ছে যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয়, যে যদি বৃষ্টি হয় এই অংশটাকে পূর্বগ বলে, আর তবের পরে, তবে বা তাহলের পরের অংশটাকে অনুগ বলে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। কি বললাম? যদির পরের অংশটাকে পূর্বগ বলে আর তবে বা তাহলের পরের অংশটা কি বলে? অনুগ বলে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে পূর্বগ আর অনুগ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। এবার ভালো করে দেখো, প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের, প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের, প্রধান আশ্রয় বাক্য এটা প্রধান আশ্রয় বাক্য, এটা প্রাকল্পিক বচন, একদিকে প্রধান আশ্রয় বাক্য একদিকে আবার প্রাকল্পিক বচন। এবার প্রশ্ন হচ্ছে প্রাকল্পিক বচন কেন স্যার?
শুধু প্রধানাশ্র বাক্য শুধু বললেই তো হতো, হ্যাঁ হতো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। কারণ প্রধানাশ্র বাক্যটা মানেই তো হচ্ছে প্রাকল্পিক বচন, কারণ প্রধানাশ্র বাক্য মানেই হচ্ছে কিন্তু এটা না। প্রধানাশ্র বাক্য মানে এরকম থাকবে যদি তবে দুটাই থাকবে। মানে প্রাকল্পিক বচন কি করে বুঝবে? যদি তবে কথাটার মধ্যে থাকবে, এখানে কোনো সিম্পল ওয়ার্ড থাকবে না, এরকম বৃষ্টি হয়েছে বা মাটি ভিজে সিঙ্গেল ওয়ার্ড থাকবে না, এই দুটা কথাই এখানে থাকবে। তাহলে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বা এখানে অন্য কথাও বলতে পারতো, যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি মানে যদি দিয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে মনে করো ফসল ভালো হবে। এই যে কথাগুলো যদি তবে দিয়ে বিভিন্ন ধরনের কথাগুলো এখানে থাকবে। আশা করি বুঝাতে পারলাম। যদির পরের অংশটাকে কি হবে? পূর্বক, আর তবের পরের অংশটা কি বলে? অনুগ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে নিয়মটা দেখো, প্রধান প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধানাশ্র বাক্যের, প্রধানাশ্র মানে এটার প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের, প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচন মানে এটাই, প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে, পূর্বগ মানে যে বৃষ্টি হয় কথাটাকে, যদি বৃষ্টি হয় মানে এই কথাটাকে, বৃষ্টি হয় কথাটাকে, পূর্বগকে অপ্রধান আশ্রবাকে স্বীকার করে, অপ্রধান আশ্রবাকে স্বীকার মানে যা আছে সেটা বলতে হয়। ভালো করে দেখো, অপ্রধান আশ্রবাকে স্বীকার করেছে না, বৃষ্টি হয়েছে, স্বীকার মানে কি যা আছে সেটাই বলেছে, এটাকে বলা হয় স্বীকার। মানে তুমি যা বলছো সেটা আমি স্বীকার করেছি, সেটাই হচ্ছে স্বীকার। তার মানে প্রধান আশ্রবাকের প্রাকল্পিক বচনে ভালো করে দেখো, যদি বৃষ্টি হয়, এই পূর্বগ, পূর্বগ তো এটা না, যদির পরের অংশটাকে পূর্বগ বলে আর তাহলে পরের অংশটাকে অনুগ বলে, মানে ওই কথাটাকে মনে রাখো। তাহলে নিয়মটা কি বলছে? যদি প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনে, যে প্রাকল্পিক বচনের পূর্বগকে, পূর্বগ মানে যে বৃষ্টি হয় কথাটাকে, পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে, যে এটা এই লাইনটা অপ্রধান আশ্রবাক্য মানে দ্বিতীয় লাইনের কথা বলছে, অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে, স্বীকার মানে যা আছে সেটাই বলছে, যে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হয়েছে, স্বীকার করেছে, করে করে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে। তাহলে এটা কথা হয়ে গেল। আর বাকি কি পড়ে থাকছিল? এই যে এটা অনুগ, মাটি ভিজবে, কারণ তবে এর পরের অংশটাকে মাটি ভিজবে, এটা অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। ভালো করে দেখো, মাটি ভিজেছে, এই কথাটা মাটি ভিজবে আর ভিজেছে, এই অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে, এটাই নিয়ম। আর এই নিয়মের পরিভাষাটাকে বলা হয় গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি বা মডাস পনেন্স। এটা হচ্ছে নিয়ম, আর এটা নিয়মের মানে নিয়মের ভাষা, নিয়মের ভাষাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, উদাহরণ দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে। এই যে নিয়মটা যে পালন করা হলো, এরকম যদি প্রথমাশ্র বাক্য আর অপ্রধানাশ্র বাক্য আর সিদ্ধান্তে যদি এই নিয়ম অনুযায়ী কথাগুলো বলে তাহলে এটা বৈধ। এখানে লিখে দিয়েছি ভালো করে বৈধ, দেখো বৈধ মানে বোঝা গেল, মানে যেটা নিয়ম সেটা নিয়ম যদি পালন করা হয় তাহলে বৈধ। এটা আমরা নিরপেক্ষণে আলোচনা করেছিলাম, নিরপেক্ষণের নিয়মগুলো যদি পালন করা হয় তাহলে বৈধ, আর পালন না করলে দোষ হয়। তো এটা তো দোষ আছে, সব আস্তে আস্তে সব কিছু আগে তুমি নিয়মটা বোঝো, জাস্ট মাথার মধ্যে ইমাজিন করে নাও যে প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা কি। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই কথাটার মধ্যে প্রথমকার লাইনটাকেই আইডেন্টিফাই করতে হবে, এইটা অনুযায়ী অপ্রধানাশ্র বাক্য সিদ্ধান্তটা মিলবে। তাহলে নিয়মটা আশা করি মুখস্থ হয়ে গেল। নিয়মটা কি বলছে? প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনে, এই যে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে, পূর্বগ মানে যে বৃষ্টি হয় কথাটাকে, বৃষ্টি হয় কথাটাকে এখানে দেখো বলেছে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটা বলে এটার উপরই নির্ভর করবে এই দুটো কথা, পূর্বগ। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে পূর্বগ কেন স্যার? কারণ এটা হচ্ছে নিয়ম। কারণ যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয়, তবের পরের অংশটাকে অনুগ বলা হয়। তাহলে পূর্বগ মানে কোন কথাটা বৃষ্টি হয় কথাটা, আর অনুগ মানে কোন কথাটা মাটি ভিজবে কথাটা। বুঝতে পারলাম কি? এই কথাগুলো পূর্বগ অনুগ মানে প্রাকল্পিক মানে এই শব্দগুলোর সাথে তোমাকে পরিচিত হতেই হবে, পূর্বগ অনুগ। এবার পূর্বগ মানে কি, কোন সেই জায়গাটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। পূর্বগ মানে এখানে যে কথাই থাকবে যদির পরে সেই কথাটাকে পূর্বগ বলে, আর তবে অনুগ মানে কি তবের পরে বা তাহলের পরে যে অংশটা থাকবে সেটাকে বলে অনুগ। এখানে যদি বলতো যদি রাম আসে তাহলে রাম আসে কথাটাকে পূর্বগ, এখানে তাহলে যদি বলতো তাহলে শ্যাম আসবে তাহলে শ্যাম আসবে কথাটাকে অনুগ। আশা করি বুঝতে পারলাম। এই লাইনটা ক্লিয়ার হয়ে গেল তো? আশা করি পূর্বগ আর অনুগ কথাটা মানে ক্লিয়ার হয়ে গেল। তো সেই কথাটা মানে পূর্বগ আর অনুগ দিয়েই হচ্ছে এটা সাজাবে। সেটা যদি নিয়ম পালন করে তাহলে ঠিক আছে, নিয়ম পালন না করলে সেটা অবৈধ হবে। তো এখানে ভালো করে দেখো নিয়মটা পালন করছে। তাহলে প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা কি? প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা হলো, এখানে ভালো করে দেখো প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা কি ছিল? প্রধান আশ্র বাক্য, প্রধান মানে এটা মাথার মধ্যে ইমাজিন করে নাও, প্রধান মানে প্রথমকার লাইনটা, প্রধান মানে প্রথমকার লাইনটার কথা বলা আছে প্রধান আশ্র বাক্য, মানে প্রধান আশ্র বাক্য এই যে এটা যদি বৃষ্টি হয়, কারণ তোমাদের যেহেতু এমসিকিউতে দিয়ে দিবে
তাহলে কিভাবে দিবে আমি সব দেখাচ্ছি, জাস্ট আপাতত তোমরা জিনিসটা বুঝে নাও। তাহলে প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধানাশ্রবাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এটা নিয়ম। এই নিয়মটার নাম কি? গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি বা মডাস পনেন্স। এবার পরীক্ষায় প্রশ্ন হতে পারে গঠনমূলক নিয়ম কি, বা গঠনমূলক কাকে বলে, বা প্রশ্ন হতে পারে যে স্বীকৃতিমূলক ন্যায়ের নিয়ম কি, বা মডাস পনেন্স নিয়ম কি। তাহলে এই কথাটা এবার হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের নিয়মের উদাহরণ। গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। তাহলে গঠনমূলক বা প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ মানে তোমাকে এরকমই উদাহরণ দিতে হবে, এই নিয়মে উদাহরণ দিতে হবে। বুঝতে পারলাম? কিরকম উদাহরণ? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এমন নয় যে তোমাকে এই কথাটাই বলতে হবে, তা না, অন্য কথাও বলতে পারো। মনে করো যদি রাম আসে তবে শ্যাম আসবে বলবে, তাহলে রাম আসবে কথাটাকে এখানে বলবে, কারণ পূর্বগটাকে এখানে স্বীকার করতে হয় আর অনুগটাকে এখানে স্বীকার করতে হয়। কারণ নিয়মটা কি? যেহেতু প্রথমে বৃষ্টি হয় আছে, বৃষ্টি কথাটা প্রথমে আছে, তাহলে দ্বিতীয় লাইনে বৃষ্টি কথাটা বলতে হবে। অনুগটা যেহেতু পরে আছে, তার অনুগ এই কথাটাকে এখানে বলতে, এটাই হচ্ছে নিয়ম। মানে যে আগে আছে সে আগে আছে, সে পরে আছে সে পরে আছে। তার মানে বৃষ্টি হওয়ার সাথে মাটি ভিজবে, তাই তো? কন্ডিশনটা কি আছে? যদি বৃষ্টি হয় তবেই তো মাটি ভিজবে, নাকি বৃষ্টি না পড়লে মাটি ভিজবে? এরকম তো বলেনি, যেভাবে কন্ডিশন দিয়েছে সেভাবেই। তো এই নিয়মের ভাষাটা জাস্ট বোঝার চেষ্টা করো। কি বলছে? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি কন্ডিশন তো প্রথমেই বলে দিয়েছি, বৃষ্টি যদি হয় তবে মাটি ভিজবে। তাহলে এখানে হিসাব মতো তাহলে কি বলতে হবে? নিশ্চয়ই বলতে হবে বৃষ্টি হয়েছে, তারপর তবেই তো মাটি ভিজবে। তাহলে এই যে নিয়মের ভাষাটা, এই নিয়মের ভাষাটা এখানে পালন করা হয়েছে, এই জন্য এটা বৈধ। তাহলে এই নিয়মটা যে পালন করা হলো এটাকে বলা হয় বৈধ। তা ভালো করে দেখো, নিয়মটা পালন করা হয়েছে, নিয়মটার ভাষাটা কি মিলে যাচ্ছে এখানে, ভালো করে দেখো। প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধান আশ্রবাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এটাই নিয়ম। ব্যাস, নিয়মটা পালন করেছে, এই জন্য এটা বৈধ। এবার এই যে বৈধ, এইটার আকারটা এবার ভালো করে দেখো। এই যে আকারটা আমি বললাম তো এমনভাবে বুঝিয়ে দিচ্ছি, আর জীবনে ভুলবে না, পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসবে, ঘুরিয়ে এই প্রশ্নগুলোই আসবে। এই যে নিয়মের ভাষা, এই নিয়মটা পালন করলে বৈধ, তার মানে এটা হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। এই প্রাকল্পিক কার? এই যে গঠনমূলক বা স্বীকৃতিমূলক বা এমপি মডাস পনেন্সের একটা নিয়মের উদাহরণ। এটা নিয়মটার ভাষাটা, এই নিয়মটার ভাষাটা এরকম হবে, মানে পূর্বগটাকে আগে স্বীকার করতে হবে, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। মানে প্রাকল্পিক ন্যায়ের প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধানাশ্রবাক্যে স্বীকার করে, মানে যা আছে তাই বলতে হবে, আর অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মটা পালন করলে এটা বৈধ। আর এবার এই বৈধটার আকারটা পরীক্ষায় প্রশ্ন আশা করি আমি তোমাদের এমসিকিউতে দিয়েছি, ভালো করে দেখো, এই কথাগুলো দিয়েছি ওখানে, এবার বুঝবে। এবার ভালো করে দেখো, যদি পি তবে কিউ, এই নিয়মটার আকার হচ্ছে এটা। এই যে নিয়মটা এই কোন নিয়ম এটা? এই যে এই প্রথম নিয়মটার নাম কি? গঠনমূলক বা স্বীকৃতিমূলক। কেন? যেহেতু দুটাই স্বীকার করা হয়েছে, এই জন্য এটাকে বলা স্বীকৃতিমূলক। মানে প্রথমে পূর্বগটাকে স্বীকার করা হয়েছে, তারপর অনুগটাকে স্বীকার করা হয়েছে, এই জন্য এটার নামটা হচ্ছে স্বীকৃতিমূলক, মানে নিয়মটা। আর এই নিয়মটা হচ্ছে নাম কি? মডাস পনেন্স এমপি। বোঝা গেল? তো এই নিয়মটার আকারটা আবার কি? এই আকারটা হচ্ছে এটা যদি তবে। কেন? কারণ যদি তবে এই জন্যই যে প্রাকল্পিক, আমরা কিন্তু ট্রুথ ফাংশনে শিখেছি যদি তবে শব্দটা কার সাথে পরিচিত? প্রাকল্পিক ন্যায়ের সাথে, নালের সাথে। এই যে নাল, এরপরের চিহ্নটা আবার নাল মিলে যাবে, ঠিক আছে? তাহলে যদি তবে মানে হচ্ছে যদি পি তবে কিউ। এই যে বৃষ্টি হয় এটাকে পি ধরেছে, এটাকে মাটিটাকে ভিজবে এটাকে কিউ ধরেছে। ভালো করে দেখো, এই যে বৃষ্টি হয় তার মানে এখানে হচ্ছে যদি, এটাকে পি ধরেছে, তার মানে এই যে পি, যদি পি তবে কিউ, মানে বৃষ্টি হয়টাকে কি ধরেছে? যে পি ধরেছে, আর মাটি ভিজবেটা কি ধরেছে? যে কিউ ধরেছে। যদি পি তবে কিউ, মানে যদি বৃষ্টি হয়টাকে পি ধরেছে, মাটি ভিজবেটা কি কিউ ধরেছে। তাহলে পিটাকে দ্বিতীয় লাইনে স্বীকার করতে হবে, পূর্বগটাকে স্বীকার করতে হবে। তাহলে পূর্বগটা মানে কি? এখানে পিটাকে দ্বিতীয় লাইনে কি বলতে হবে? পি বলতে হবে। আর তৃতীয় লাইনে কি বলতে হবে? অনুগটাকে বলতে হবে সিদ্ধান্তের তিনটা ফুল শব্দ, মানে কি? ব্যাস, এটাই তো নিয়ম, এটাই তো হলো। এই যে নিয়মটাই তো পালন করলো, এই যে নিয়ম। ভালো করে দেখো, এই কথাটাই তো এখানে হলো।
যদি পি তবে কিউ, পি অতএব কিউ। এই যে এটাকে পি ধরেছিল, এটাকে কিউ ধরেছিল, তাহলে পিটাকে এখানে নিয়ম অনুযায়ী পিটাকে বলতে হবে এখানে, মানে পিটাকে পূর্বকটাকে স্বীকার করতে হবে আর অনুগটাকে এখানে বলতে হবে। তো তাই তো হলো পি কিউ। তার মানে এই নিয়মটার আকারটা হবে এটা। আবার এই আকারটা এরকম না, এরকম হবে, আবার এরকমও হবে। পি নাল কিউ, পি অতএব কিউ। মানে যদি তবেকে এটাকে তুলে দিয়ে, কারণ যদি তবের পরিবর্তে চিহ্ন কি বসে, নাল বসে। আমরা আগে ট্রুথ ফাংশনে শিখেছি যদি তবের পরিবর্তে নাল বসে, সরাসরি পি নাল কিউ, পি অতএব কিউ। ভালো করে দেখো, পি নাল কিউ মানে পিটা পূর্বকটা প্রথমে স্বীকার করেছে আর অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে, ব্যাস। এই যে নিয়মের ভাষাটা, এই নিয়মের ভাষাটা হচ্ছে বৈধ। এই নিয়মের ভাষাটা হচ্ছে বৈধ। বোঝা গেল এই নিয়মের ভাষাটা, এটা হচ্ছে বৈধ। তার এই যে আকারটা, এই আকারটা এবার যদি তোমাদেরকে বলে এই আকারটা কার? এই আকারটা হচ্ছে এই যে এমপির আকার, মডাস পনেন্সের আকার, গঠনমূলকের আকার, স্বীকৃতিমূলকের আকার। এই আকারটা কার? এই আকারটা কার? এই আকারটা পরীক্ষায় এই আকার একটা দিয়ে দিল, এই আকারটা দিয়ে বলবে এই আকারটা কার। তাহলে যদি পি তবে কিউ, পিটা প্রথমে আছে, কিউটা প্রথমে আছে, এটা নিয়ম। মানে প্রথমে কারণ পি এর সাথে কন্ডিশন আছে, নিয়মটা ভালো করে দেখো। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, কারণ বৃষ্টি হওয়াটা আগে আছে, অনুগটা পরে আছে, তাহলে নিয়মটা পালন করছে। কারণ নিয়মটা কি? নিয়মটা বলছিল যে প্রধানাস্ত্র বাক্যের, মানে এই ইমাজিন করে নাও, ইমাজিন কি করবে যে প্রাকল্পিক ন্যায়, মানে প্রধানাস্ত্র বাক্য থাকবে, একটা অপ্রধানাস্ত্র বাক্য থাকবে, সিদ্ধান্ত থাকবে। প্রধানাস্ত্র বাক্যে দুইটা একসাথে হচ্ছে পূর্বক অনুগ থাকবে, আর প্রধানাস্ত্র তারপর অপ্রধানাস্ত্র বাক্যে হচ্ছে পূর্বকটা থাকবে আর সিদ্ধান্তে থাকবে হচ্ছে অনুগটা। এটা প্রথমকার নিয়মটা। আর নিয়মের এই কথাটার মানেটাই হচ্ছে, এটার আকারটা হচ্ছে এটা, যদি পি তবে কিউ। কারণ এটাকে যে বৃষ্টি হয় এটাকে পি ধরেছে, কিউ ধরেছে, আমি তো এখনই করে দেখালাম। তাহলে এটাকে যদি পি হয় তাহলে এখানে পিটা এখানে হবে, কারণ প্রথমে পিটা স্বীকার করতে হবে, পূর্বকটাকে স্বীকার করতে হবে অপ্রধানাস্ত্র বাক্যে, তারপর অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এর আকারটা হচ্ছে এটা, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, মানে পিটা প্রথমে তারপর কিউটা। এই নিয়মটা তাহলে কার? এই নিয়মটা কার? এই নিয়মটা হচ্ছে গঠনমূলকের বা স্বীকৃতিমূলক বা এমপির বা মডাস পনেন্সের আকার। বোঝা গেল? আমি কিন্তু সব এমসিকিউ তোমরা পড়বে, এবার জলের মতো মুখস্থ হয়ে যাবে, জলের মতো মুখস্থ। আশা করি বুঝতে পারলাম। এই আকারটা আরেকটা নাম, মানে এই আকারটা যদি তবে দিয়ে না দিও এভাবেও দিতে পারে, পি নাল কিউ, পি অতএব কিউ। তার মানে এই আকারটা কার? এই আকারটাও কিন্তু এমপির আকার, মানে মডাস পনেন্সের এমপি, মানে মডাস পনেন্স স্বীকৃতিমূলক গঠনমূলকের নিয়মটার আকার। মানে নিয়ম মানে এটা বৈধ, এই জন্য এটা বৈধ, মানে এই কথাগুলো পালন করছে, এটা হচ্ছে বৈধ। যেমন নিরপেক্ষ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বৈধ অবৈধ কি, নিয়ম পালন করলে বৈধ, এটা হচ্ছে বৈধ। তো আশা করি বুঝাতে পারলাম। তাহলে এই নিয়মটা কার? এই নিয়মটা মানেই বুঝবে যে প্রথমকার নিয়মটার ভাষাটা, এই নিয়ম পি নাল কিউ, পি অতএব কিউ। বুঝাতে পারলাম। এবার চলো হচ্ছে, এবার এই নিয়মটা তো পালন করলো, এবার নিয়ম পালন না করলে কি হবে? তার মানে এটা তো ঠিক আছে বৈধ হলো, এটা তো এই নিয়মের ভাষা অনুযায়ী বৈধ হলো। তো এবার নিয়মটা পালন না করলে কি হবে সেটা তোমরা দেখে নাও। চলো দেখি। আমি বললাম তো আজকে থেকেই এই যে প্রাকল্পিক নিয়ে যে দুইটা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম আমি এখন করাচ্ছি। একটা নিয়ম থেকে যা যা প্রশ্ন আসবে, টোটাল 3টা নিয়ম, তো 3টা নিয়মে সুন্দর করে আমি বুঝিয়ে দিব। মেইন ক্লাস করার পর এক্সট্রা ক্লাস সবাই করে নাও, আর জীবনে কোনোদিনও সমস্যা হবে না। এবার দেখো কি বলছে, নিয়ম পালন না করলে। আমি তোমাদের জন্য খুব সুন্দর করে ছক করে করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকের পর থেকে জীবনে আর কোনোদিনও ভুলবে না। ভালো করে দেখো, এবার নিয়ম পালন না করলে, তাহলে নিয়ম পালন না করলে কি হবে? কোন নিয়ম? এখনই যে নিয়মটা পড়লে তোমরা, সেই নিয়মটা। নিয়ম পালন না করলে অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ, এই যে দোষ লিখে দিয়েছি। তাহলে নিয়ম পালন না করলে অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণ দোষ হয়। কোন নিয়মটা? এবার মনে হচ্ছে তোমাদের কোন নিয়মটা? এবার এখনই যে নিয়মটা তোমরা দেখলে, সেই নিয়মটা, এই নিয়মটা যে দেখলে, এই যে নিয়মটা দেখলে, এই যে নিয়মটা দেখলে, প্রধানাস্ত্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধানাস্ত্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এই জিনিসটা খালি মনে রাখবে। এই কথাটার উল্টা হয়ে গেলে সেটাই হয়ে যাবে দোষ। তো দোষটা কিভাবে হচ্ছে এখনই আমি তোমার দেখাচ্ছি। ভালো করে দেখো, মনে রাখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। প্রথমে বৃষ্টি হয়েছে বলছে, তারপর মাটি ভিজবে কথাটা বলছে। এটা নিয়ম। এইটা নিয়মটা যদি পালন না করে তাহলে কি হবে? তাহলে বোঝা গেল সেটা দোষ। আর সেই দোষটার নাম কি? অনুকল্প বা অনুগ স্বীকারজনিত দোষ, বা এই যে ভালো করে দেখো, অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণজনিত দোষ।
এবার দেখা যাক উদাহরণটা দেখা যাক, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ওইটা কেন বৈধ হলো আর এইটা কেন অবৈধ হলো, মানে এটা দোষ কেন হলো সেটাই তোমরা বুঝতে পারবে। পরীক্ষায় তো হয় থাকবে সঠিকটা দিবে, মানে দোষেরটা বলে দিবে, না হলে তো নিয়মটা দিবে, এর বাইরে তো দিবে না। তো আমাদেরকে তো দুটাই জানতে হবে, নিয়মটাও জানতে হবে, নিয়মটা পালন না করলেও জানতে হবে। এই দুটো জানলেই তো যে কোনো প্রশ্ন বা সমস্ত উত্তর সঠিক বার হয়ে যাবে। তো অনুকল্প পরিবহন দোষ, দোষটার নামগুলো মনে রাখো কি, অনুগ শিকারজনিত দোষ আর অনুকল্প, বা একই নাম কিন্তু এইটা অথবা এটা। তো পরীক্ষায় যদি এটা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে না, ওই জন্য আমি দুটো লিখে দিয়েছি, অনুগ শিকারজনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণ দোষ। এবার হচ্ছে এই উদাহরণটা দেখি। এটা দোষ, এই দোষটা আবার কি ধরনের উদাহরণ যেমন দিয়ে দিয়েছি ভালো করে দেখো। একই উদাহরণ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা, ভালো করে দেখো। একই কথা, যদি কথা একই কিন্তু গুগলি আছে, এখানেই তো তোমাদের বোঝার টেকনিক। ভালো করে দেখো, তোমাদের সাধারণত মনে হবে যে একই কথা, দেখা গেল ওইটাই, কিন্তু পার্থক্য আছে। ভালো করে দেখো, এটাও প্রধানাশ্র বাক্য, কারণ প্রথমকার লাইনটা প্রথম পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এরকম আইডেন্টিফাই করে দিবে না যে প্রধানাশ্র বাক্য এটা, অপ্রধানাশ্র বাক্য এটা, সিদ্ধান্ত আইডেন্টিফাই করে দিবে না। সিম্বলগুলো থাকবে প্রথমকার লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, ব্যাস। তৃতীয় লাইন কি করে বুঝবে, তিনটা ফুলস্টপ দেওয়া থাকবে। আর দ্বিতীয় লাইন কি করে বুঝবে, নিশ্চয়ই প্রথমকার লাইনটা যদি তবে থাকবে, তারপর লাইনটা এমনি থাকবে, তারপর লাইনটা তিনটা ফুলস্টপ দেওয়া থাকবে, তবে বুঝবে। পরীক্ষায় কিন্তু এইভাবে তোমাদের বলে দেওয়া, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্যই আমি সবগুলো করে দিয়েছি, আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? পরীক্ষায় অত সহজে তোমাদের সব কিছু ধরে দিলে তো তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার, ঠিক আছে? তাহলে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, প্রথম লাইনটা প্রধানাশ্র বাক্য, কেন কি করে বুঝবে, যদি তবে শব্দটা থাকবে। যদি তবে প্রাকল্পিক ন্যায়ের নিয়মের মধ্যেই পড়ে, প্রাকল্পিক মানেই যদি তবে, প্রাকল্পিক বচন মানেই যদি তবে, যদি তবে শব্দটা থাকবে। আর যদি তবে যেখানে থাকবে সেটাই হচ্ছে প্রধান আশ্রয়, মানে প্রথমকাল লাইনটাই হচ্ছে যদি তবে থাকলেই সেটাই হচ্ছে প্রাকল্পিকের প্রধান আশ্রয় বাক্য, মানে প্রথমকাল লাইন। বুঝতে পারলাম? তাহলে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, দেখো আগের কথাটা আর এখনকার কথাটা একই আছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, একই থাকলো থাক, পার্থক্য আছে। ভালো করে দেখো, এবার অপ্রধান আশ্রয়কে কি বলেছে, মাটি ভিজেছে, আর সিদ্ধান্তে কি বলেছে, বৃষ্টি হয়েছে। কথাটা ভালো করে দেখো, একই কি পার্থক্য আছে, ভালো করে দেখো, একটু পার্থক্য আছে, পার্থক্য আছে, তোমরা ভালো করে দেখো, পার্থক্য আছে। নিয়মটা কি পালন করেছে, এখানে পালন করেনি। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে নিয়মটা পালন করেছে, কিন্তু ভালো করে দেখলে মনে হবে নিয়ম পালন করেনি। পড়াশোনাটা অত সহজ নয়, তো ওই জন্য আমি এমনভাবে ক্লাস করাই, আমার যত অফলাইন স্টুডেন্ট আছে আর অনলাইন স্টুডেন্ট আছে যারা মন দিয়ে ক্লাস করে, আমি বললাম তো 80তে 80। শুধু এইভাবে এই অধ্যায়টা নয়, এই অধ্যায়টা তো আমি করাচ্ছি, এখনো তো ফিনিশিং হয়নি। প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাস আর মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস দিয়ে ফিনিশিং, মানে এক্সট্রা ক্লাস দিয়ে ফিনিশিং, আর জীবনে ওই অধ্যায় থেকে সমস্যা হবে না। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের আমার 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স, প্রত্যেকটা অধ্যায়ের আমার চ্যানেলে এমসিকিউ, এসিকিউ, লজিক, নোটস, কোনো টিউশন লাগবে না। টিউশন এতদিন টিউশনের পরে যা টাকা খরচা করছো, আমার চ্যানেলে ক্লাস করো, গ্যারান্টি দিয়ে বললাম সেই টিউশনের টাকাগুলো তোমরা বেকার দিয়েছো, ফালতু দিয়েছো। চ্যানেলটা প্রত্যেকটা ক্লাস, কারণ পুরো আমার এটা পুরো টিউশনের চ্যানেল, এটা সাধারণ ইউটিউব চ্যানেল নয়। আমি এই কথাটা বারবার করে বলছি, অনেক নতুন স্টুডেন্ট আছো, কমেন্ট করো, স্যার নোটগুলো দিন, স্যার টিকাটা দিন, স্যার। আসল কথা মানে কি, তোমাদের কথার ধরন দেখে আমি বুঝে যাই। তোমরা যে ভিডিওটা দেখেছো সেখানে উপরে থাম্বনেল আর একটু লিখে দিয়ে নিচে কমেন্ট করে দিয়ে, স্যার বাকি টিকাগুলো দেন, বা স্যার বাকি নোটগুলো দেন, স্যার মিলে পরীক্ষামূলক, স্যার কারণ চ্যাপ্টার থেকে এমসিকিউ দেন, স্যার কারণ চ্যাপ্টার ওই চ্যাপ্টার থেকে এসিকিউগুলো দেন, স্যার লেখান না, স্যার কেউ বলে স্যার নোট লেখান না, কেউ বলে স্যার এমসিকিউ লেখান না। আরে বাবা, তুমি ভিডিও, এই জন্যই আমাকে কথাগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে বলতে হয়, যারা নতুন স্টুডেন্ট তাদেরকে বলতে হয়। আসলে তোমরা ভিডিও দেখোই না, আমার চ্যানেলের তোমরা সম্পর্কে জানোই না। এই চ্যানেলটা পুরো টিউশনের চ্যানেল, সম্পূর্ণ কোর্স এখানে আছে, পুরো আমার নিজেরই টিউশন, আমি সবাইকে ফ্রিতে পড়াই, যার জন্য আমি অনলাইন করে দিয়েছি, ঠিক আছে? তো ক্লাসগুলো করে নেবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, কারণ সবার জন্য, সবাই ভালো রেজাল্ট করুক, ঠিক আছে? আর 11 যত স্টুডেন্ট আছে তাদেরকে শেয়ার করে দাও, তাদেরও পরবর্তীকালে তারাও ক্লাস করবে, তাদের কোনো টিউশন নিতে লাগবে না। তাহলে কি বললাম, ভালো করে দেখো। এবার এই উদাহরণটা দিয়ে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভিজেছে অতএব বৃষ্টি হয়েছে। এবার এখানে বলো, এটা কি নিয়ম পালন করেছে, পালন করেনি। অনুগ শিকারজনিত দোষ যে হলো, কেন হলো, এইটাই উদাহরণটা ভালো করে দেখো। নিয়মের ভাষাটা কি, নিয়মের ভাষাটা কি, যে প্রাকল্পিক ন্যায় নিয়মের ভাষাটা কি, প্রথমকার নিয়মটা কি, যে প্রধান আশ্রবাক্যের ইমাজিন করো নিয়মটা, প্রধান আশ্রবাক্যের, প্রথমেই তো বলে দিলাম প্রধান আশ্রবাক্যের, এখনই তো বললাম, ভালো করে দেখো কি বললাম। নিয়মটা কি, প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে
অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয় নিয়ম অনুযায়ী, এরকম ভাষা হওয়া উচিত ছিল। নিয়ম অনুযায়ী এরকম যে যদি বৃষ্টি হয় কথাটাকে এখানে বলতে হবে, আর মাটি ভিজবে কথাটাকে এখানে বলতে হবে। নিয়মের ভাষা এটা, নিয়মটা বৈধ। এখানে ভালো করে দেখো নিয়মের ভাষাটা নেই, ভালো করে দেখো। তাহলে এখানে নিয়মের ভাষাটা পালন করেছে। হ্যাঁ, প্রথমকার নিয়মটা তো ঠিক আছে, কিন্তু তারপরেরগুলো ভালো করে দেখো। প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের, প্রধানাশ্র বাক্যে যে প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে অপ্রধান স্বীকার করে, এখানে বৃষ্টি হয় কথাটা এখানে কি স্বীকার করেছে, কি কথাটা স্বীকার করেছে? নিয়মের ভাষা কি? নিয়মের ভাষাটা কি? প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগ কথাটাকে, যে বৃষ্টি হয় কথাটাকে এখানে বলতে হবে। তো বৃষ্টি হয় কথাটাকে এখানে বলতে হবে, বলেছে কি? বলেনি। পূর্বগটাকে এখানে বলে অনুগটাকে এখানে বলতে হবে, এটাই নিয়ম। নিয়ম যদি না পালন করে তাহলে দোষ হয়। এই জন্য তো প্রথমে লিখে দিয়েছিলাম কি, নিয়মটা পালন না করলে কি হয়? অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিবহন দোষ। অনুগ স্বীকারজনিত দোষ কেন? কারণ নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল বৃষ্টি, যে যদি বৃষ্টি হয় কথাটাকে এখানে বলা উচিত ছিল, আর মাটি ভিজবে কথাটাকে এখানে বলা উচিত ছিল, কিন্তু মাটি ভিজেছে, ওই যে মাটি ভিজেছে কথাটা, এটা কি অনুগ না পূর্বগ? অনুগ। কারণ যদির পরের অংশটাকে পূর্বগ বলে, আর তবের পরে তবে বা তাহলের পরের অংশটাকে অনুগ বলে। তা মাটি ভিজবে কথাটা এই অনুগ, এই অনুগ কথাটা দেখো এখানে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করেছে। স্বীকার তো করেছে, কিন্তু কোনটা করেছে? মাটি ভিজবে কথাটাকে স্বীকার করেছে, তার মানে অনুগটাকে আগে স্বীকার করেছে। নিয়ম অনুযায়ী কি ছিল? নিয়ম অনুযায়ী ছিল যে প্রাকল্পিক ন্যায় নিয়ম ছিল প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের, মানে প্রাকল্পিক বচন কেন বলে দেয়? কারণ প্রথমকার লাইনটা এটা আইডেন্টিফাই করে দেয়। প্রধানাশ্র বাক্য মানে সরাসরি প্রধানাশ্র বাক্য বলা যায়, কারণ প্রধানাশ্র বাক্য মানে কিন্তু প্রাকল্পিক বচন। প্রধানাশ্র বাক্য মানে কখনো কিন্তু এই এই বচনটা, কারণ প্রধানাশ্র বাক্য মানেই যদি তবে থাকবে। তো এই জন্য দুটো কথাই একসাথে বলা হচ্ছে, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রধানাশ্র বাক্য মানে প্রাকল্পিক বচন, আর প্রাকল্পিক বচন মানেই প্রথমকার লাইনটা। প্রাকল্পিক বচন মানে কখনো দ্বিতীয় লাইনটা না, কারণ দ্বিতীয় লাইনটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, তৃতীয় লাইনটা শুধু সিঙ্গেল ওয়ার্ড থাকে। প্রাকল্পিক বচন মানে যদি তবে শব্দটা থাকবে। আশা করি বুঝাতে পারলাম। তাহলে নিয়ম অনুযায়ী কি? নিয়ম অনুযায়ী ছিল যে প্রাকল্পিক ন্যায় নিয়ম হলো প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে, পূর্বগ মানে যে যদি বৃষ্টি হয় কথাটাকে এখানে বলতে হবে, মানে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে, মানে এই বৃষ্টি হয় কথাটাকে এখানে বলতে হবে। তারপর অনুগটাকে, এই যে মাটি ভিজবে কথাটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, কিন্তু বলেনি। কিন্তু এখানে মাটি ভিজবে অনুগটাকে আগে স্বীকার করা হয়েছে, অপ্রধান আশ্রবাক্যে অনুগটাকে আগে স্বীকার করা হয়েছে, তারপর পূর্বগটাকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। স্বীকার মানে কি? যা আছে তাই বলেছে, যে মাটি ভিজবে, মাটি ভিজেছে, স্বীকার করেছে। কিন্তু আগে কি স্বীকার করেছে? অনুগটাকে আগে স্বীকার করেছে। বৃষ্টি হয় কথাটাকে এখানে স্বীকার করেছে, কিন্তু এটা নিয়মটা পালন করলো কি না? তাহলে নিয়ম কি ছিল? নিয়ম ছিল যে পূর্বগটাকে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে, মানে এটা প্রথমে বলতে হবে, তারপর অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। স্বীকার করেনি, তাহলে কোনটা স্বীকার করলো? অনুগটাকে আগে স্বীকার করলো। যেহেতু অনুগটাকে আগে স্বীকার করলো, এই জন্য এটার নাম, এই দোষ, এটা দোষটার নাম হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ। অনুগ স্বীকারজনিত দোষ মানে মাটি ভিজবে কথাটা অনুগ ছিল, তাহলে পরের অংশটাকে অনুগ বলা হয়, আর যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয়। তো অনুগটাকে আগে স্বীকার করেছে, অনুগটাকে আগে স্বীকার করেছে, স্বীকার তো করেছে, কিন্তু স্বীকার অনুযায়ী নাম প্রথমে পূর্বগটাকে স্বীকার করা উচিত ছিল, তারপরে অনুগটাকে স্বীকার করা উচিত ছিল। মানে মাটি ভিজবে কথাটা এখানে বলা ছিল, এটা এখানে বলা উচিত ছিল, কিন্তু স্বীকার তো করলো, কিন্তু স্বীকার কোনটা করলো? মাটি ভিজবে কথাটাকে আগে বললো। কারণ কন্ডিশনে কি বলা ছিল? যদি বৃষ্টি হয় তবেই তো মাটি ভিজবে, নাকি মাটি ভিজলে বৃষ্টি পড়বে? কন্ডিশন তো এর উপর। তো প্রশ্ন, যদি রাম আসে তবে তো শ্যাম আসবে, নাকি কন্ডিশনটা কার উপর নির্ভর করছে? যদি রাম আসে তবে শ্যাম আসবে, এটার পরিবর্তে এইভাবে লেখা যেতে পারতো যদি রাম আসে তবে শ্যাম আসবে। কন্ডিশনটা কার উপরে? রামের উপর শ্যাম নির্ভর করছে, শ্যামের উপর রাম না। তা রাম যদি আসে তবে তো শ্যাম আসবে। তাহলে এখানে যদি আমি বলি বা শ্যাম এসেছে অতএব রাম এসেছে, আর রাম আসবে, হবে কি না? তাহলে দোষ। তাহলে এখানে দোষটা কেন হলো? কারণ এখানে অনুগটাকে আগে স্বীকার করেছে। মানে যদি বৃষ্টি হয় তবে তো মাটি ভিজবে, কারণ বৃষ্টি হয় কথাটাকে এখানে না বলে আগে অনুগটাকে বলেছে, মাটি ভিজেছে কথাটাকে বলেছে, তারপর পূর্বগটাকে বলেছে সিদ্ধান্তে। তাহলে এটা কি পালন করলো? পালন করেনি। পালন করেনি বলে তো এটা অবৈধ। বোঝা গেল? তাহলে এরকম কথা যদি থাকে
স্বীকার করছে, কিন্তু স্বীকারের মধ্যেও মানে দুইটাই নিয়ম ভঙ্গ করে দিয়েছে। ভালো করে দেখো, স্বীকার তো করেছে ঠিকই, কিন্তু স্বীকারের মধ্যেও নিয়ম পালন করেনি। কোনটা স্বীকার করছে? আগে অনুগটা স্বীকার করছে। যেহেতু অনুগটাকে আগে স্বীকার করেছে, অনুগ কথাটাকে স্বীকার করেছে, মাটি ভিজবে কারণ অনুগ কথা, আর এটা হচ্ছে পূর্বগ কথা, যদি পরের অংশটা পূর্বগ কথা, বৃষ্টি হয়টা। তো অনুগটাকে যেহেতু আগে স্বীকার করেছে, এই জন্য এটা অনুগ স্বীকার জনিত দোষ। এই জন্যই তো দোষটার নাম হচ্ছে অনুগ স্বীকার জনিত দোষ। স্বীকার জনিত দোষ। কি স্বীকার জনিত দোষ? অনুগ স্বীকার জনিত দোষ। এই অনুগ কথাটাকে স্বীকার করেছে, তাহলে এটা আগেরটা আর এটা একই হলো কি? ওই জন্য ওটা নিয়ম পালন করছে বলে ওটা বৈধ। তাহলে একই উদাহরণ যদি এবার তোমাদেরকে দেয় যে এটা, এবার যদি বলে এরকম উদাহরণ দিয়ে বলে এটা বৈধ না অবৈধ, আশা করি এবার বুঝতে পারবে যে এটা বৈধ না অবৈধ। অবৈধ কেন? কারণ স্বীকারের তো নিয়ম ঠিক আছে, কিন্তু নিয়ম পালন করেনি। নিয়ম পালন করেনি কেন? কারণ এখানে নিয়মটা হচ্ছে এই ধরনের নিয়মে প্রথমত অনুগটাকে বলতে হবে, তারপর পূর্বগটাকে বলতে হবে। এটা অবৈধ, এই জন্য এটা অবৈধ। আর এটা তাহলে কার উদাহরণ? এটা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ। এটা এবার পরীক্ষায় তোমাদের প্রশ্ন হতে পারে যে অনুগ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। তাহলে অনুগ স্বীকারজনিত দোষের আমি সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, কিন্তু বিষয় হচ্ছে সেগুলো পড়তে গিয়ে তোমরা হোঁচট খাচ্ছিলে। আশা করি এবার থেকে আর জীবনে হোঁচট খাবে না। আর যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসবে আমার এই লজিক থেকে, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, আর জীবনে কোনোদিনও সমস্যা হবে না, গ্যারেন্টি দিয়ে বললাম। তাই এই লজিক ভীষণ গুরুত্বপূর্ণ সবার জন্য, ঠিক আছে? এবার তোমরা সলভ করবে যে কোনো প্রশ্ন, ঠিক আছে? আস্তে আস্তে দেখবে। তাহলে এবার প্রশ্ন যদি হতে পারে অনুগ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ, তার মানে অনুগ স্বীকারজনিত দোষের একটি এই যে এরকম উদাহরণ দিতে হবে। কেন অনুগ? কারণ অনুগ আগে স্বীকার করতে হবে, এরকম একটা উদাহরণ দিতে হবে, কখনো আগেরটা উদাহরণ দিতে হবে না। মানে এরকম উদাহরণটা দিলে চলবে না। অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ দিয়ে যদি এরকম দিতে যাও তাহলে কিন্তু তোমাদের ক্রস 0। অনুগ স্বীকারজনিত দোষ মানে আগে ওই নিয়মটা পালন করবে না সেরকম উদাহরণ দিতে হবে। আর এটা তো গঠনমূলক বা স্বীকৃতিমূলক এমপি নিয়মের ভাষাটা, নিয়মের উদাহরণ এটা। গঠনমূলকের নিয়মের একটা উদাহরণ দাও তাহলে এটা, স্বীকৃতিমূলক ন্যায়ের একটা উদাহরণ দাও তাহলে এটা, মডাস পনেসের একটা উদাহরণ দাও, এরকম দিতে পারো বা এরকম দিতে পারো। বোঝা গেল? আর এটা আকার, এটার আকারটা এটা। তারপর নিয়মের ভাষার এটা উদাহরণ, গঠনমূলকের উদাহরণ এটা, স্বীকৃতিমূলক ন্যায়ের উদাহরণ এটা। বোঝা গেল? আর অনুগ এটা পালন করেনি বলেই তো ওটা দোষ হলো। তাহলে ভালো করে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, আর বৃষ্টি হয়েছে মাটি ভিজেছে, এটা আর ওটা একই কি? কারণ এখানে বৃষ্টি হয়েছে কথা দেখো আগে বলেছে, আর মাটি ভিজবে কথা এখানে পরে বলেছে। তার মানে এটা নিয়ম তো ঠিকই আছে, কারণ প্রধানাস্ত্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগটাকে এখানে স্বীকার করেছে, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে, ঠিকই আছে, নিয়ম পালন করেছে বলে তো এটা বৈধ। তাহলে বৈধ আর অবৈধের মধ্যে পার্থক্য আশা করি এবার বুঝতে পারলে, পরীক্ষায় দিলে তোমরা বুঝে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এটাও আইডেন্টিফাই করতে পারবে, এটাও বৈধ। ভালো করে দেখো, এটা বৈধ, মানে পিটা আগে বলতে হবে, কিউটা আগে বলতে হবে, এটাও পিটা আগে বলতে হবে, কিউটা আগে বলতে হবে, এটাও বৈধ। তাহলে এবার শোনো, পড়াশোনা এমনভাবে করতে হবে, যে কোনো অধ্যায় হোক, যেই অধ্যায় হোক, এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে সেই অধ্যায়, যারা র্যাঙ্ক করে না তারা এমনি করে না, পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। আমার ধর্মই তাই, আমি তোমাদেরকে পড়াবো, ওইভাবে পড়াবো। ইউটিউবে একমাত্র আমার চ্যানেল পাবে, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে, যেখানে এইভাবে ক্লাস করানো হয়। আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি এইভাবে পড়াই, তো প্লিজ শেয়ার করবে, পড়াশোনা ওইভাবে করবে। প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে পড়ো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80, প্রত্যেকটা অধ্যায় থেকে। কোনো টিউশন নিতে লাগবে না, টিউশন নিয়ে থাকলে এতদিন যা টিউশনে পড়ে সেই টাকা তোমাদের জলে গেল। আর পড়ে থাকলেও আমার ক্লাস করো, যেখানে তোমাদের সমস্যা সেই সমস্যাটা মিটে যাবে। প্রত্যেকটা অধ্যায় থেকে আমার এইভাবেই ক্লাস, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাসগুলো দুটো মিলিয়ে দেখো, গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80। নোট থেকে শুরু করে লজিক, এমসিকিউ এসিকিউ সব কিছু আমার চ্যানেলে পাবে, সব কিছু। কারণ যা কিছু চলছে প্রস্তুতি পুরোটা 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রস্তুতি, পুরো প্যাকেজ আমার চ্যানেলে আছে, পুরো প্যাকেজ। তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে সবাইকে। আর প্রতিদিন পেজ উল্টিয়ে, যেমন বাড়িতে থাকলে তোমরা কি করো, পেজ উল্টে পড়ো, ঠিক তেমনি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেজ মনে করো, এটা আজকে পড়ছি, আজকে বচন পড়ছি, কালকে যুক্তি পড়ছি, পরশুদিন বচনের লজিক করছি, পরশুদিন এটা করছি, প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। কমিউনিটি পোস্টে আমি প্রতিদিন কিন্তু, যেমন ভিডিওজ অপশনে পরপর ভিডিও পাচ্ছ, কমিউনিটি পোস্টও কিন্তু প্রতিদিন আমি কিন্তু এক একটা অধ্যায় করে সিলেক্ট করি, সেগুলো কিন্তু শেয়ার করি কন্টিনিউ। মনে করো বচনের যত মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস সেগুলো পরপর শেয়ার করি, তাহলে সব ভিডিওগুলো তোমরা বচনে পেয়ে গেলে। তারপর মনে করো কোনোদিন ট্রুথ ফাংশনের আমি মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস সব শেয়ার করছি, সব, তার মানে কি ট্রুথ ফাংশনের যত ভিডিও আছে সব একবারে পেয়ে গেলে।
2024 সালের জন্য। তো কমিউনিটি পোস্টটাও তোমরা ফলো করবে, ঠিক আছে? দেখবে পরপর পেয়ে যাবে সব কমিউনিটি ভিডিও, দুটোই অপশন। আর কমেন্ট সেকশনে দেখবে আমার চ্যানেলে কি কি ভিডিও ক্লাস আছে সবগুলো পেয়ে যাবে। তো এইভাবে পড়তে থাকবে। তো এবার বোঝা গেল তাহলে এটা দোষ হলো, এটা অবৈধ। এবার ওই যে অবৈধ হলো, এটার আকারটা কি তাহলে? এবার দেখো এটার আকারটা দেখো তোমরা। এবার এটার আকারটা, এই যে দোষ হলো, এটা দোষ হলো, এর দোষ অনুকল্প শিকারজনিত, শিকারজনিত বা অনুকল্প পরিগণ দোষ, এটা দোষ হলো। তাহলে এই যে দোষ, এটার উদাহরণটা এরকম উদাহরণ দিয়ে এবার যদি তোমাদেরকে বলে এটা বৈধ না অবৈধ, আশা করি তোমরা এবার বুঝতে পারো এটা অবৈধ। বৈধ হলে কি হতো, এই পূর্বকটাকে এখানে বলতে হতো আর অনুকটাকে এখানে বলতো, তাহলে বৈধ হতো। তাহলে এটা অবৈধ। আর এটা হচ্ছে অনুকল্প শিকারজনিত দোষের উদাহরণ। এবার ভালো করে দেখো, এবার এই যে এই যে এটাতে দোষ, এই দোষটার উদাহরণটা কি হবে? এটা উদাহরণ হলো এটার আকারটা দেখো। এবার হচ্ছে আকারটা ভালো করে দেখো, আকার যদি পি তবে কিউ, আগের নিয়মটা যেভাবে দেখেছিলে, এই যদি তবেটা একই থাকবে, পার্থক্য তোমরা ঘাবড়ে যাবে। ভালো করে দেখো, যদি পি তবে কিউ, এবার কিউ এবার পি, আগের আকার আর এখনকার আকার মনে হচ্ছে, সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে একই, কিন্তু একই না। পরীক্ষায় তো তোমরা এইটা দেখলেই ঘাবড়ে যাবে যে এবার পরীক্ষায় এই প্রশ্নটা এবার বললো যে যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, কিউ অতএব পি, এই আকারটি বৈধ না অবৈধ? প্রশ্ন বলছে এমসিকিউ, এই আকারটি বৈধ না অবৈধ? এবার সাধারণত তোমাদের মনে কি হবে, সরাসরি গুলি মারে দিলে, আগেরটা পড়ছে মনে করো বৈধ, এই একই তো, হ্যাঁ স্যার তো পড়াইছে রে, একই বৈধ। স্যার যে পড়াইছে, স্যার কি তোমাদের কি এমনি পড়ায় নাকি? স্যারের পড়ানোর মধ্যে টেকনিক আছে, স্যার তোমাদেরকে ভালো করে পড়িয়েছে, তোমরা সেই জিনিসটা অ্যাভয়েড করেছো। ভালো করে দেখো, ওইটা আর এইটা একই কি? ভালো করে দেখো তো, ওখানে কি ছিল? যদি পি তবে কিউ, এখানে ছিল পি আর এখানে ছিল কিউ। এখানে কি, এখানে প্রথমে কি আছে? কিউ, এখানে যে পি, একই হলো কি? ওইটা বৈধ, এইটা অবৈধ। কেন? কারণ এখানে অনুগ শিকারজনিত দোষ, মানে এই যে কারণ অনুগ শিকার কেন? যদি পি, কারণ পিটাকে, এই যে বৃষ্টি হয়টাকে পি ধরেছে, মাটি ভিজুটা কি ধরেছে? কিউ ধরেছে। তাহলে এই যে এখনই বললাম, এই যে এটা আগের ছিল, এটা নিয়মের পরিভাষা, এটা বৈধ ছিল, এটা বৈধ ছিল। আর এখন হচ্ছে যদি, এই যে যদি পি তবে কিউ, তাহলে এই যে মনে করো যদি এই যে বৃষ্টি হয় কথাটাকে পি ধরেছে, মাটি ভিজবে কথাটাকে কিউ ধরেছে, তাহলে দ্বিতীয় লাইনটা কি স্বীকার করেছে? অনুগটাকে স্বীকার করছে। তাহলে অনুগ মানে এটা কি, এই যে কিউটা আগে স্বীকার করেছে, তাহলে সিদ্ধান্তে কি আসে? পিটা পড়ে। তো ব্যাস, তো তাই তো হলো, এইটাই তো ভাষা, ভালো করে দেখো তো তাই তো হলো, যদি পি তবে কিউ, কারণ অনুগটাকে আগে স্বীকার করেছে, এই জন্য পূর্বকটা পরে স্বীকার করেছে। তো নিয়ম অনুযায়ী কি ছিল? নিয়ম অনুযায়ী পিটা আগে বলতে হবে, কিউটা আগে বলতে হবে, তবেই তো নিয়ম। আর নিয়মটা এটা অনুগ, এটা তো অ্যাকচুয়ালি পিটা কি? পূর্বক। আর তবে কি, এই যে যদি বৃষ্টি হয়, এটা পূর্বক ছিল, আর তবে মাটি ভিজবে এটা অনুগ ছিল। তারপর এখানে কি স্বীকার করলো? অনুগটা, মানে তার মানে কিউ কথাটা আগে স্বীকার করছে। তো এখানে তো তার মানে কি, কিউটা তো এখানে বলছে, আর তারপর কি সিদ্ধান্তে কি বলছে? পি, এই যে পিটা সিদ্ধান্তে বলছে, তার মানে কি, এই যে নিয়মটা পালন করেনি বলে, তার মানে কি, এটা হচ্ছে দোষের উদাহরণটা। আর দোষের উদাহরণটা মানে কি, এটা তো অবৈধ, তার মানে এটাও অবৈধ। আগেরটা যেমন ছিল বৈধ, তার উদাহরণ। তো ভালো করে দেখো, ওইটা আর এইটা উদাহরণ কি একই হলো? ভালো করে, এটা অবৈধ। এটা কি? অনুকল্প, এই যে অনুকল্প শিকারজনিত দোষ, এই যে দোষের উদাহরণ, আর এইটার আকার, এই যে আকারটা মানে দোষটার উদাহরণ। এটাতে কি দোষ হয়েছে? এটাতে অনুকল্প শিকারজনিত দোষ হয়েছে। এই যে যেটা দেখলে, এটাই অনুকল্প শিকারজনিত দোষ হয়েছে, আর এটা অনুকল্প শিকারজনিত দোষেরই এটা উদাহরণের আকার। তার মানে এটা বৈধ না অবৈধ? এটা হচ্ছে অবৈধ। কেন অবৈধ? কারণ এটা নিয়ম অনুযায়ী এখানে পি বলা উচিত ছিল, আর কিউটা এখানে বলা ছিল। আবার এইটাই আরেকভাবে হয়, যেমন আগেরটা এইভাবেও ছিল, তাহলে যদি তবে এটাকে এইভাবে হতে পারে, পি নাল কিউ, তাহলে কিউ অতএব পি, এটাও অবৈধ। একই, আগের নিয়মটা যেভাবে বুঝলে একই, জাস্ট ওটার উল্টাটাই হচ্ছে, এটা হচ্ছে অবৈধ। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এবার হচ্ছে পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে কিভাবে আসবে ভালো করে দেখো। এবার পরীক্ষায় প্রশ্ন, তো এটা হচ্ছে, এগুলো কিন্তু অবৈধ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন বলে, এবার তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন বলে যে মনে করো বললো যে যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন বলে যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ। এবার যদি প্রশ্ন বলে যদি পি তবে কিউ, তাহলে এখানে জায়গা হবে না, আমি বলছি
যদি যদি পি তবে কিউ, এই যে কমা দিয়ে বললো, এইভাবে বললো পি অতএব কিউ। যে যদি পি তবে কিউ, কমাগুলোর মানে গুরুত্ব, এটাকে এক লাইনে এইভাবে বলতে পারে, যদি পি তবে কিউ, তার মানে কমা, তার মানে যে এটা প্রধানাশ্র বাক্য, যদি প্রধান যদি তবে আছে তার প্রধানাশ্র বাক্য, তারপরটা কি বলে পি বলছে অতএব কিউ। কিউ বলছে এই বৈধ আকারটির নাম কি, এই বৈধ আকারটির নাম কি, এই বৈধ আকারটির নাম কি। যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এটা কার, এই নিয়মটা রাখার, নিয়মটা, কারণ নিয়মটা কি এখনই তো দেখালাম। যদি পি তবে কিউ, দেখো ক্লাসগুলো করো ভালো করে দেখো, যদি পি তবে কিউ তার মানে প্রধানাশ্র বাক্য, ভালো করে দেখো কি করালাম এখনই, কি করলাম, এই যে যদি পি তবে কিউ, পি প্রথমে দিয়েছে অতএব কিউ, তাহলে এই বৈধ আকারটির নাম কি, এই বৈধ, এটা বৈধ না, ভালো করে তো পিটা প্রথমে পিটা প্রথমে বলছে, কিউটাকে সিদ্ধান্তে বলছে, এই বৈধ আকারটির নাম কি, এই যে এমপি মডাস পনেন্স, তাহলে এটা নাম কি এমপি, এমপি মডাস পনেন্স, যাই হোক একটা নাম, বোঝা গেল। তাহলে এই আকারটির নাম কি মডাস পনেন্স বা গঠনমূলক স্বীকৃতিমূলক নাম, এই যে নামগুলো, এই যে গঠনমূলক স্বীকৃতিমূলক এমপি মডাস পনেন্স, তার মানে বোঝা গেল তো। এরকম প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবে, তো বুঝাতে পারলাম। নিয়মটা যদি তুমি না জানতে, এতদিন তোমাদের কষ্ট হতো মুখস্থ করতে, তো পড়াশোনাটা সেভাবেই করতে হবে। তাহলে যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই কথাটা হলে এটা। এবার যদি প্রশ্ন বলে পার্থক্য দেখো, একটা তো আমরা কিন্তু দুটাই শিখলাম, এই যে নিয়মটাও শিখলাম, নিয়মের ভাষাটাও শিখলাম, এবার নিয়মের বিপরীতটা শিখলাম, দোষটা শিখলাম। এবার যদি প্রশ্নটা এবার বলে যে 2 নম্বর প্রশ্ন বললো যদি পি তবে কিউ, বললো যদি পি তবে কিউ, এবার বললো কিউ অতএব পি, এই আকারটি বৈধ না অবৈধ, ভালো করে দেখো, যদি পি তবে কিউ, কিউ অতএব পি, এই যে তার মানে কি, এটা প্রধানাশ্র বাক্য, কমা দিয়েছে, তার মানে বোঝাচ্ছে তিনটা, এই যে দুটা, এই একটা, এই যে প্রধানাশ্র বাক্য অপ্রধানাশ্র বাক্য সিদ্ধান্ত, পার দিয়ে মানে কি সিদ্ধান্ত, এইভাবে। তার মানে কি যদি পি তবে এটা প্রধানাশ্র বাক্য, যদি তবে এটা প্রধানাশ্র বাক্য মানে প্রাকল্পিক বচন, প্রথমকার নিয়মটা কথা বলছে, ভালো করে দেখো নিয়মটা পালন করেনি। যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, কিউ অতএব পি, তাহলে এই আকারটি বৈধ না অবৈধ, বৈধ না অবৈধ, আকারটি অবৈধ। কেন, কারণ প্রথমে কি স্বীকার করেছে, প্রথমে কিউ স্বীকার করেছে, যে কিউ কথাটা স্বীকার করেছে। নিয়ম অনুযায়ী কি ছিল, নিয়ম অনুযায়ী আগে কিন্তু এটা ভালো করে দেখো নিয়ে যে পি পি বলা উচিত ছিল, তাহলে বোঝা গেল তো এটা হচ্ছে অবৈধ। তো আশা করি আমি বুঝাতে পারলাম কেন হলো, এখনই তো তোমার ভালো করে দেখো, এই যে পরীক্ষায় কত প্রশ্ন ঘুরিয়ে আসবে, ভালো করে দেখো, এই যে যদি পি তবে কিউ, মিললো, ভালো করে, যদি পি তবে কিউ, তারপর কি বলছিল, কমা দিয়ে কি বলছিল, কিউ অতএব পি, যদি পি তবে কিউ, এই যে কিউ, এটা এইভাবেও বলতে পারে, আবার এক লাইনেও বলতে পারে, এক লাইনে বলে দিয়ে কমা দিয়ে দিবে, আর পরপর বললে এইভাবে দিবে। আমি তো ট্রুথ ফাংশনে করে দেখাচ্ছি যে এক লাইনে হলে কি হবে আর পরপর হলে কি হবে, কমা দিয়ে দিবে। আলটিমেটলি তো বুঝাই যাচ্ছে যে প্রধানাশ্র বাক্য যদি তবে থাকবে, তারপর টেনে থাকবে, আর সিম্পল আর সিদ্ধান্ত মানে বলেই দিবে, পার দেওয়া 3টা ফুল স্টপ দেওয়া থাকবে। তো তার পার দেওয়া তো 3টা ফুল স্টপ দিয়েছে, যে পার দিয়ে 3টা ফুল স্টপ, এই যে পার দিয়ে 3টা ফুল স্টপ, তার মানে এটা প্রধানাশ্র বাক্য, এটা অপ্রধানাশ্র বাক্য, আর এটা সিদ্ধান্ত। তো ভালো করে দেখো প্রধানাশ্র বাক্য কী ছিল, যদি পি, এই কথাটা তো মিলবে, এই লাইনটা মিলবে, যদি পি, এটা সব জায়গায় মিলবে, গন্ডগোল করবে এখানে, এই যে অপ্রধানাশ্র বাক্য সিদ্ধান্তে গন্ডগোল করবে, এখানেই বুঝতে পারবে যে নিয়ম পালন করছে কি করেনি। তাহলে যদি পি তবে কিউ, প্রথমে কিউ বলছে, পি, তারপর পি বলছে, এটা আকারটি বৈধ না অবৈধ, এটা অবৈধ। কেন অবৈধ, কারণ এটা হচ্ছে দোষ, কারণ আগে কোনটা স্বীকার করছে, অনুগটা স্বীকার করছে, তারপর পিটা স্বীকার করছে, এটা দোষ। আর এই দোষটা হচ্ছে অনুকল্প পরিগণধ্বনিজ দরিদ্র দোষ, এই যেটা, এটা দোষের যে নামটা অনুগ স্বীকারজনিত দোষ। তো আশা করি বুঝতে পারলাম তোমাদের প্রশ্নগুলো, এবার প্রশ্নগুলো পড়বে, দেখবা জলের মতো মুখস্থ হয়ে যাবে। তার মানে এই কথাটাকে আবার এইভাবে বলতে পারে, পি নাল কিউ, এই প্রশ্নটা আবার এইভাবে হতে পারে, পি নাল কিউ, এবার পি নাল কিউ, কিউ অতএব পি,
এই আকারটি বৈধ না অবৈধ? অবৈধ, কারণ এটা তো নিয়মের ভাষা। কারণ কিউ এটা হচ্ছে পূর্বগ, এটা অনুগ, কিউটা আগে বলছে তার মানে পিটা পরে বলছে, তার মানে এটা হচ্ছে অবৈধ। এখানে হিসাব মতো এটা কি হওয়া ছিল, হিসাব মতো এটা পি হওয়া ছিল আগেরটা, আগে এটা, তার মানে এগুলো হচ্ছে অবৈধ। অবৈধ মানে এই যে নিয়মের এগুলো, এই যে নিয়ম বলছি, নিয়মটা যে ভঙ্গ করছে এটা, আর এটা যে এই ভাষাটা, এটা মানে কিউটা আগে স্বীকার করছে তারপর পূর্বগটা স্বীকার করছে, এই জন্য এটা দোষ। তো এই দুটার পার্থক্যটা তোমরা বুঝো, এই দুটা যদি পার্থক্য বুঝতে পারো তাহলে তোমরা বৈধ অবৈধর ব্যাপার সব বুঝো। তার মানে এই আকারটা হচ্ছে অবৈধ, এটাকে আইডেন্টিফাই করো। অবৈধ কি করে বুঝবে? যদি পি তবে কিউ, এই কথাটা মিলবে, কিন্তু এখানে মিলবে না। এখানে যদি পি বলতো আর এখানে যদি কিউ বলতো তাহলে এটা কিন্তু বৈধ। যেহেতু তার মানে এখানে কিউটা আগে বলছে, অনুগটা আগে বলছে, পিটা পরে বলছে, তাহলে এটা অবৈধ। বোঝা গেল কি? এবার হচ্ছে, এবার যদি তোমাদের প্রশ্ন বলে এরকম যে দেখো, আমি কিন্তু তোমাদের কিন্তু দুটাই বুঝিয়ে দিলাম। এই নিয়মের একটা নিয়ম কমপ্লিট হলো, এই একটা নিয়ম থেকে আগে ভালো করে বুঝো, তারপর দ্বিতীয় নিয়মটা বুঝাবো। দ্বিতীয় নিয়ম হলে প্রাকল্পিক নিয়ে কমপ্লিট। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রথমকার নিয়মটা টোটাল 3টা নিয়ম আছে, প্রাকল্পিকের 2টা নিয়ম আর বৈকল্পিকের একটাই নিয়ম। তো আজকের এই নিয়ম থেকে এইটাই ভালো করে বুঝবো যে এটা হচ্ছে নিয়ম পালন না করলে দোষ। এই যে দোষ কেন হইলো, দোষের এই যে দোষের উদাহরণটা আর দোষের আকারটা এরকম, তার মানে এগুলো অবৈধ। অবৈধ কেন হইলো? কারণ পূর্বগটাকে এখানে স্বীকার করা, পূর্বগটাকে স্বীকার করে, মানে পূর্বগটাকে স্বীকার করা উচিত ছিল, করেনি। অনুগটাকে এখানে করেনি, অনুগটাকে আগে স্বীকার করছে, এই জন্য দোষ। একই এই কথাটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবেও হতে পারে, যদি তবে না দিয়ে সরাসরি বললো পি নাল কিউ, কিউ অতএব পি, তার মানে এটা হচ্ছে দোষের উদাহরণটা। মানে এই যে অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণজনিত দোষ, এটা ঠিক আছে। এবার প্রশ্ন, আরেকটা প্রশ্ন এইভাবে ঘুরিয়ে দিতে পারে। এবার যদি বলে, যদি পি তবে কিউ। জানি আমার ক্লাস তোমরা অনেক স্টুডেন্ট আছো, সিরিয়াস করো না, তো আমার কোনো যায় আসে না, কারণ তোমাকে পার্সোনালি পড়ানো আমার কোনো তো আমি কন্ট্যাক্ট নেই। এখানে যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য, ঠিক আছে, আর যারা হালকা পড়ো সেটা তোমাদের ব্যাপার। আমি এখানে পার্সোনালি কাউকে পড়াই না, এখানে একমাত্র যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই ক্লাস করবে, ঠিক আছে। তো আরেকটা কথা আমি বলছি, একটা কথাই আছে না যে ফ্রিতে শেখায় মানে যে ভালো না, কিন্তু সেটা বাস্তবে একটু মিলিয়ে নিবে। এই ধরনের ক্লাস তোমরা কোন টিউশনে করে থাকো, ফুল প্যাকেজ, তারপর এই ধরনের পড়াশোনা একটু বাস্তবটা একটু মিলিয়ে দেখবে, জীবনে পাবে না, ঠিক আছে। আমি নিজেও টিউশন পড়াই, তো জীবনে পাবে না। বড় নিজেকে ভাষণ মারতে হয় না, প্রত্যেকটা অধ্যায় থেকে আমার যেভাবে ক্লাস আছে, এই ক্লাস এইভাবে কোনো টিউশনে পাবে না, জীবনে পাবে না, ঠিক আছে। তো প্লিজ নিজের কাজে না রাখলেও অন্যকে কাজে শেয়ার করো, ঠিক আছে। যদি পি তবে কিউ, ঠিক আছে, কমা কিউ, অতএব এবার বললো মনে করো নয় পি, এই আকারটি বৈধ অবৈধ? বলো। যদি পি তবে কিউ অতএব নয় পি, এই আকারটি বৈধ না অবৈধ? এই যে আমি শেখালাম তোমাদেরকে, যে শেখালাম, এই আকারটি বৈধ হবে না অবৈধ হবে? কি হবে বলো? তখন আমরা কি করব, নিয়মটা মনে রাখবো। নিয়মটা কি? যদি পি তবে কিউ, নিয়মটা হচ্ছে প্রধানাস্ত্র বাক্যের পূর্বগটাকে, মানে এটাকে দ্বিতীয় লাইনে বলতে হবে, মানে পি কথাটাকে দ্বিতীয় লাইনে বলতে হবে আর কিউটাকে তৃতীয় লাইনে বলতে হবে। এটা যদি হয় তাহলে নিয়মটা বৈধ, আর এরকম দৃষ্টি যদি না পাই তাহলে সেটা অবৈধ। তো ভালো করে, যদি পি তবে কিউ, পিটা এখানে পিটা বলে না, কি বলছে, কিউটা প্রথমে বলতে, মানে অনুগটাকে আগে বলছে, তারপর কি বলছে, পি নয় বলছে, সে যেই বলুক, নয় বলুক বা টয় বলুক, যাই বলুক না কেন, কিন্তু পিটা সিদ্ধান্তে বলছে, তাহলে এটা কি বোঝা গেল, এটা বৈধ না অবৈধ? অবৈধ। ব্যাস,
কারণ এরকমই যখন দেখবো এরকম ফিগারই যদি পি তবে কিউ, কিউ অতএব নয় পি বলুক আর শুধু পি বলুক যাই বলুক, কারণ কিউটা যেহেতু স্বীকার করেছে প্রথমে, কিউটা যদি স্বীকার করেছে প্রথমে, তাহলে এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রথমকার নিয়মটার কথা বলছে। স্বীকার যদি করে, যদি স্বীকারের ব্যাপার আসে তাহলে স্বীকৃতিমূলক, এই জন্য তো এটার নাম হচ্ছে একটা স্বীকৃতিমূলক নিয়ম। প্রথমকার নিয়মটার এই জন্য তো আরেকটা নাম গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি, মডাস পনেন্স। স্বীকৃতিমূলক কেন? কারণ স্বীকৃতিমূলক মানে হচ্ছে পরপর স্বীকার করে করে আসবে, মানে প্রথমে পিটা স্বীকার করবে, তারপর মানে প্রাকল্পিক ন্যায় নিয়ম হলো যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে, এই যে অপ্রধান মানে কি অনুমান করে, এগুলো সব কল্পনা করে নেবে। অপ্রধান মানে কি দ্বিতীয় লাইনটা অপ্রধান, আর তিনটা ফুলস্টপ দেওয়া মানে সিদ্ধান্ত। আমি তো সাজিয়ে তো এখনই দিয়েছি, তোমরা ভালো করে দেখো। এই জিনিসটা স্ট্রাকচারটা মনে রাখবে, এই জিনিসটা স্ট্রাকচারটা মনে রাখবে। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, এই জিনিসটা ইমাজিন করে নিবে যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটাকে এখানে বলতে হবে আর অপ্রধান আশ্রয় বাক্যের প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটা এখানে বলতে হবে আর অনুগটাকে সিদ্ধান্তে বলতে হবে। এটা নিয়ম, এটাই হচ্ছে নিয়ম স্বীকৃতিমূলক। এই জন্য এটার নিয়মটার নাম কি, যে গঠনমূলক বা স্বীকৃতিমূলক বা এমপি বা মডাস পনেন্স। স্বীকৃতিমূলক মানে কি স্বীকার করে করে আসবে, এই বৃষ্টি হয় কথাটাকে এখানে বলতে হবে আর মাটি ভিজবে কথাটাকে এখানে বলতে হবে। আর এইটার নিয়মের ভাষাটাই তো এটা হচ্ছে আকারটা। ভালো করে দেখো, যদি পি তবে কিউ, তার মানে পিটা এখানে বলছে স্বীকৃতিমূলক, মানে পিটা আগে স্বীকার করছে তবে কিউটা এখানে স্বীকার করছে, এটা বৈধ। এই জন্য এটা আকারটা, এটা হচ্ছে এমপির আকার। আবার এদিকে বৈধ, একই এই কথাটাই যদি তবে না দিয়ে এইভাবে বলতে পারে পি নাল কিউ, মানে পিটা প্রথমে বলবে কিউটা প্রথমে, তারপর কিউটা বলবে। তার মানে পিটা আগে স্বীকার করেছে অপ্রধান, মানে কি দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় বাক্য আর তৃতীয় লাইনটা হচ্ছে সিদ্ধান্ত, তো কিউটা সিদ্ধান্ত, ব্যাস এটা স্বীকৃতিমূলক। এগুলো হচ্ছে স্বীকার। তার মানে স্বীকৃতি মানে হলে স্বীকার করলে প্রথমে পিটা স্বীকার করতে তারপর কিউটাকে স্বীকার করতে হবে। যদি পিটা স্বীকার না করে, স্বীকারের নাকা যদি শুধু কিউটা স্বীকার করে, তাহলে বুঝে যাবে সেটা দোষ। আর সেটা মানে হচ্ছে এই যে দোষটা হলো যে এই নিয়মটা পালন করেনি, তার মানে এই যে এটা এই ফিগারে পড়ছে, তার মানে এই যে অনুকল্প স্বীকারজনিত দোষে পড়ছে। তার মানে এই যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, এই যে বৃষ্টি ভিজে মাটি ভিজেছে, মাটি মানে কি অনুগটাকে স্বীকার করেছে ঠিকই, কিন্তু স্বীকার তো এখানেও করেছে, তাই বলে কি নিয়ম পালন করেছে কি? করেনি। স্বীকার কি করেছে? স্বীকার করেছে মাটি, মানে কিউটাকে স্বীকার করেছে আগে। তো স্বীকার করা কি উচিত ছিল? পিটাকে আগে স্বীকার করেছে, মানে এটাকে তো পি ধরেছে না, মানে বৃষ্টি হয় কথাটা পূর্বগ, এটা অনুগ, তো স্বীকার তো করেছে মাটি ভিজেছে কথাটাকে স্বীকার করেছে, কিন্তু স্বীকার করা উচিত ছিল কি পূর্বগটাকে এখানে বলা উচিত ছিল, অনুগটাকে এখানে বলা ছিল। তো এটাও তো স্বীকৃতিমূলকের উদাহরণ, কিন্তু এখানে স্বীকারের মধ্যেও মানে পার্থক্য, মানে নিয়ম পালন করেনি। কি স্বীকার করেছে? আগে অনুগটাকে স্বীকার করেছে। তো আগে নিয়ম কি ছিল? নিয়ম পূর্বগটাকে স্বীকার করতে হবে, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, তাহলে এটা নিয়ম পালন করেনি। সেম কেস, এই উদাহরণটাই, এটা আকারটা ভালো করে দেখো। এই জিনিসগুলো মনে রাখবে, একটা নিয়মটা মনে রাখবে, আর নিয়মটা ভঙ্গ না করলে এই জিনিসটা যদি মুখস্থ রাখো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা আইডেন্টিফাই করো, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এই নিয়ম থেকে যে কোনো প্রশ্নের উত্তর আইডেন্টিফাই করে দিবে। তো ভালো করে দেখো, যদি পি তবে কিউ, তার মানে স্বীকার করলো ঠিকই, কিউটা আগে স্বীকার করছে তারপর পিটা, তাহলে এটা কি পালন করলো না? এই জন্য তো এটা দোষ। এই দোষটার আকারটা কি? এই দোষটা হচ্ছে অবৈধ, আর এটা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষের আকার। বুঝা গেল? তো এইটাই তো এখানে, এই কথাটাই তো এখানে বলছে। ভালো করে দেখো, যদি পি তবে কিউ, কিউ স্বীকার করেছে কিন্তু কিউটা স্বীকার করেছে, কিন্তু এই কিউটা কার? স্বীকার যদি করে সেটা কার? এটা হচ্ছে এই যে দোষের উদাহরণ, প্রথমকার নিয়মটার এই যে এই কথাটা বলছে না, আগে কিউ স্বীকার করেছে, কিউ স্বীকার করলেই তার মানে সরাসরি লিখে দেবে এটা হচ্ছে অবৈধ। অবৈধ, বুঝা গেল? এটা অবৈধ। যদি পি তবে কিউ, কিউ স্বীকার করেছে, তারপর নয় পি যাই বলুক না, নয় পি না বললেও যদি শুধু পি বলতো তাও কিন্তু এটা দোষ, এটা তাও কিন্তু দোষ, আর এই দোষটা হচ্ছে অবৈধ হয়ে যাবে। অবৈধ মানে এই যে এইটা, মানে এটা সরাসরি এইভাবেও দিতে পারে আবার এইভাবেও দিতে পারে তোমাদের, কারণ আলটিমেটলি যাই বলুক এখানে আকার দেখলেই সরাসরি আমরা এটা অবৈধ, তাহলে বোঝা গেল তো অবৈধ। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আশা করি এবার এমসিকিউ এগুলো পড়বে আর জীবনে ভুল হবে না। আশা করি এটা হচ্ছে দোষের আকারগুলো, ঠিক আছে? এগুলো অবৈধ। তো তোমাদের জন্য একটা প্রশ্ন আমার থাকবে, তো তোমরা যে ক্লাস করলে আমি কি করে বুঝবো, তোমাদের জন্য একটা প্রশ্ন আমি দিচ্ছি যে যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, ঠিক আছে?
পি নয়, অতএব কিউ। যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, পি নয় অতএব কিউ। এটা বৈধ? অবৈধ। এটা তোমাদের জন্য প্রশ্ন। যদি পি তবে কিউ, পি নয় অতএব কিউ। এই আকারটি বৈধ না অবৈধ? যদি তোমরা ক্লাস করে থাকো 80-তে 80 তারাই পাবে, যারা আমার ক্লাস এইভাবে করবে উত্তর দিবে 80-তে 80 তারাই পাবে। ঠিক আছে? 80-তে পাওয়ার যোগ্য যদি নিজেকে মনে করে থাকো, চেষ্টা যদি প্রত্যেকটা ক্লাস করো, তবে গ্যারেন্টি দেবেন 80 পাবে। কারণ আমার কাজ হচ্ছে তোমাকে পড়াশোনা করানো, আমার কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো, নোট ফোট সব কিছু রেডি করে দেওয়া। তো সেখান থেকে যতই প্রশ্ন আসুক যাতে তোমার উত্তর দিতে অসুবিধা না হয়, আমার কাজ সেটা। এবার তোমরা পড়বে কিভাবে সেটা তোমাদের ফ্রিতে পেয়ে যদি আমরা এইভাবে না পড়তে পারো, তো টাকা দিয়ে তো জীবনে এইভাবে পারবে না। আশা করি তোমরা নিজেরা টিউশন পড়ো। তো এবার আর যদি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো, ভালো করে পড়াশোনা তো পড়বেই, শুধু এই অধ্যায়টা পড়লে হবে না, বাকি প্রত্যেকটা অধ্যায় পড়বে। চেষ্টা করো, চেষ্টা করতে অসুবিধা নেই, কিন্তু আমি তোমাকে 80-তে 80 পাওয়ার মতো যোগ্য করে তুলবো। আমি এইভাবে প্রত্যেকটা অধ্যায় পড়াই। যদি পড়ে দেখো, যে কোনো অধ্যায় সিলেক্ট করবে আর নিজের কাছে তোমার যে কোনো বই নিবে, প্রত্যেকটা বইয়ের প্রশ্ন এবার খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করবে, আমার ভিডিও থেকে সেগুলো পড়ে দেখবে নিজেরাই সলভ করতে পারবে। তো আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আজকে প্রাকল্পিক ন্যায় থেকে যে একটা নিয়ম করালাম, এই ন্যায় থেকে যা যা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আর তুমি নিজে চেষ্টা করো, যদি না বুঝে থাকো ক্লাসটা করো, চেষ্টা করো, গ্যারেন্টি দিয়ে পারবে। আমি গ্যারেন্টি দিয়ে বললাম পারবে, তো তোমরা এই উত্তরটা করে দিবে। ঠিক আছে? আর প্লিজ শেয়ার করবে। আর প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো। মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন এক্সট্রা ক্লাস চলছে, প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস চলছে। এক্সট্রা ক্লাস এইভাবেই চলতে থাকবে, যেখানে যেখানে সমস্যা, যে অধ্যায়গুলো মেইন ক্লাস এক্সট্রা ক্লাস হয়ে গেছে চলতে থাকবে, ক্লাস নতুনত্ব ক্লাস চলতেই থাকবে। একদম 80-তে 80 পেতেই হবে। প্লিজ শেয়ার করো, সবাইকে শেয়ার করো।